বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের অনলাইন আহ, প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পরমাণুর গঠন এই অংশটি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই পরমাণুর যে ধারণা, এর গঠনগত যে বিকাশ, এটি কিভাবে আমাদের সামনে উপস্থাপিত হলো সেটি নিয়ে কিছু আলোচনা করছি। আমরা অ্যাটম শব্দটির যদি গ্রিক শব্দ অ্যাটমস থেকে আসছে, এটির অর্থ হচ্ছে অবিভাজ্য। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 4 শব্দে সর্বপ্রথম এই পদার্থের ক্ষুদ্রতম কণার ব্যাপারে আমাদের কাছে অভিমত পোষণ করেন, এবং তার অভিমতটাও ছিল যে পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে অ্যারিস্টটল ইনি এসে এই মতের সাথে দ্বিমত পোষণ করেন। তার অর্থ তিনি বলেন যে প্রত্যেকটা পদার্থই হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ নিরবিচ্ছিন্ন। এটিকে ছোট ছোট টুকরা থেকে টুকরায় ভাগ করা সম্ভব। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ উপাত্তের উপর ভিত্তি করে পরমাণু সংক্রান্ত তিনি কিছু মতবাদ আমাদের কাছে উপস্থাপন করেন। এটি তার বিখ্যাত পরমাণু ডাল্টনের পরমাণু মতবাদ নামে পরিচিত। ফলে অ্যারিস্টটলের যে মতবাদ সেটি কিন্তু পরিত্যক্ত হয়, অর্থাৎ তিনিও পরমাণুকে যে ভাঙা যায় না, একটা ক্ষুদ্রতম কণা, এই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে পরমাণুটা আসলে অবিভাজ্য নয়, এটিকে বিভক্ত করা সম্ভব, এবং বিভক্ত করে এখানে আমরা অবশ্যই আহ, স্থায়ী এবং অস্থায়ী দুই প্রকার কণিকা পেতে পারি। স্থায়ী কণিকার মধ্যে, মূল কণিকার মধ্যে পাবো ইলেকট্রন, প্রোটন এবং হলো নিউট্রন। ডাল্টনের পরমাণু মতবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেলের প্রস্তাব করেন, এবং এর মধ্যে রাদারফোর্ড এবং বোর মডেলটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড তার সহকর্মীদের নিয়ে তিনি আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা করছিলেন। তিনি দেখলেন যে একটা পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্রতম জায়গা থেকে আলফা কণাটা ফেরত আসছে, বাকি জায়গাগুলোর মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছে। তিনি এর মাধ্যমে সৌরজগতের সাথে তুলনা করে পরমাণুর একটা সুনির্দিষ্ট মডেল আমাদের কাছে উপস্থাপন করেন, এবং এই মডেলটি সর্বপ্রথম সবার কাছে অধিক গ্রহণযোগ্যতা পায়। এই মডেলের মূল কথাটি এইরকম যে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, বাহিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। পরমাণুর চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোকে আমরা গ্রহের সাথে তুলনা করতে পারি। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম চারদিকে ঘুরছে, ইলেকট্রনগুলো ঠিক তেমনি পরমাণুর ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকবে। ইলেকট্রনগুলো কেন্দ্র বিমুখী বল লাভ করবে ঘূর্ণায়নের জন্য, আর ইলেকট্রন এবং প্রোটনগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকবে, সেই আকর্ষণ বল এদের কেন্দ্রমুখী বল সৃষ্টি করবে। ধনাত্মক চার্জযুক্ত প্রোটন নিউক্লিয়াসে যতগুলো থাকবে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ওই কক্ষপথগুলোতে ঠিক ততগুলো থাকবে। ফলে পরমাণু হবে তড়িৎ নিরপেক্ষ। এই মোটামুটি আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের মৌলিক কথাগুলো। এরপর আমরা দেখব পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ। কোন মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়, এটি জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হলো ভর সংখ্যা, এটিকে এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর আইসোটোপ হলো যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর ভিন্ন ভিন্ন, তারা পরস্পরের আইসোটোপ। অর্থাৎ যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারাই পরস্পরের আইসোটোপ। তাহলে আমি এই সংজ্ঞাগুলো তোমাদের আবারও বলছি। পারমাণবিক সংখ্যা এর অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এর অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল, আর আইসোটোপ হচ্ছে
ওই সমস্ত পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আশা করছি এই তিনটি বিষয়ের যে সংজ্ঞা সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা দেখব বিভিন্ন উদাহরণ নিয়ে। তোমাদের বইতে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর অর্থ হচ্ছে যে এর প্রোটন সংখ্যা 8। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা 6। এর সাথে আরো কিছু এক্সট্রা তথ্য আমরা পেতে পারি। যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং এখানে ইলেকট্রন সংখ্যাও 6 হবে কার্বনের ক্ষেত্রে, আর অক্সিজেনের ক্ষেত্রে হবে 8। এরপর যদি আমরা ভর সংখ্যা ধরে বের করি, যেমন সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, প্রোটন সংখ্যা হলো 11, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা হলো 23। এর মধ্য দিয়ে আমরা কিন্তু নিউট্রন সংখ্যাটাও বের করতে পারি, কারণ 11টি প্রোটনের সাথে যদি 12টি নিউট্রন যুক্ত করা হয় তাহলে ভর সংখ্যা কিন্তু 23 মিলে যায়। সুতরাং তোমরা সহজেই বুঝতে পারছো যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা নিউট্রন সংখ্যাটি বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি উদাহরণ উল্লেখ করা আছে, এটি হলো ক্লোরিনের উদাহরণ। ক্লোরিনের ক্ষেত্রে ভর সংখ্যা হলো 35, যেখানে 17টি আছে হলো প্রোটন আর 18টি আছে হলো নিউট্রন। এই 18 এবং 17 এই দুটের যোগফল হলো 35। সুতরাং আমরা অনায়াসে কিন্তু এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমরা নিউট্রন সংখ্যা এখানে বের করতে পারবো। এরপরের আলোচনায় আছে হলো আইসোটোপ। আমরা আইসোটোপের সংজ্ঞা আগে দিয়েছি যে পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আমরা এখানে 3টি আইসোটোপ দেখতে পাচ্ছি। হাইড্রোজেনের একটি হলো প্রোটিয়াম, দ্বিতীয়টির নাম হলো ডিউটেরিয়াম, তৃতীয়টার নাম হলো ট্রিটিয়াম। প্রোটিয়ামের মধ্যে শুধু একটি মাত্র প্রোটন আছে আর বাহিরে একটি ইলেকট্রন আছে। ডিউটেরিয়ামের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, বাইরে একটি ইলেকট্রন আছে। ট্রিটিয়ামের মধ্যে একটি প্রোটন আছে, 2টি নিউট্রন আছে, বাইরে একটি ইলেকট্রন আছে। আমরা এর গঠনগত বিন্যাসটিও ছবিতে দেখতে পাচ্ছি। এখানে সবগুলো হাইড্রোজেনের পরমাণু, বাট প্রথমটির ভর হবে 1, দ্বিতীয়টির 2 এবং তৃতীয়টির হবে 3। শুধু নিউট্রন সংখ্যা আর কম বেশি অর্থাৎ ভর সংখ্যা আর পার্থক্যের জন্য এটি হয়েছে। এরপরে আমরা দেখব আইসোটোপের ধর্ম এবং ব্যবহার। আইসোটোপ গুলোতে যেহেতু প্রোটন সংখ্যা 1 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1, সুতরাং এরা একই মৌলের পরমাণু। আর একই মৌলের পরমাণু হওয়ায় এদের ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। সুতরাং এদের বাহ্যিক কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হলেও মৌলিক যে ধর্ম সেটিতে তেমন পার্থক্য থাকে না। আমরা আইসোটোপের কিছু ব্যবহার নিয়ে দেখব। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নিরাময়ে আইসোটোপের ব্যবহার হয়। ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে সেগুলোকে শনাক্তকরণ করা যায়। একইভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত হয়েছে কিনা সেটাও আইসোটোপ দিয়ে বের করা যায়। আবার কোনো কোষ যদি ক্যান্সার আক্রান্ত হয় তবে আইসোটোপ এর মাধ্যমে যে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ হয় এর মাধ্যমে সেই ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে ফেলা হয়। ডাক্তারি বিভিন্ন যন্ত্রপাতি আছে যাদেরকে আমরা অতি সহজেই এই তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে জীবাণুমুক্ত করতে পারি। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের ব্যবহার অনেক বেশি করা হয়। তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে এটি করা যায়। তাছাড়াও কোন জমিতে কি পরিমাণ সার লাগবে এবং কোন ফসলে কি পরিমাণ খাদ্য উপকরণ লাগবে এগুলো আমরা আইসোটোপের মাধ্যমে বের করতে পারি। খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রেও আইসোটোপের ভূমিকা আছে। আমরা জানি যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি নিঃসরণ হয়। এগুলো কোনো ফসলের রোগ জীবাণুকে ধ্বংস করতে এবং জীবাণুকে মুক্ত করার জন্য এটি ব্যবহার করা যায়। চিত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গামা রশ্মি কিভাবে এই ফলের উপর এসে পড়ার পর সেখান থেকে বিভিন্ন রোগ জীবাণুকে তারা ধ্বংস করে ফেলছে।
এরপরে হলো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে। আমরা অনেক সময় শুনে থাকি যে কোটি কোটি বছর পূর্বে অনেক জীবজন্তু আমাদের এই পৃথিবীতে বসবাস করত। এই সমস্ত জীবজন্তুর যে সমস্ত দেহাবশেষ বর্তমানে পাওয়া যায়, সেগুলো কত বছর পূর্বে পৃথিবীতে আসছিল এবং কত বছর আগে সেগুলো মারা গেছে, এগুলোর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই আলোচনার মধ্য দিয়েই আজকের পড়াটি আমরা শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।